আর কিছু লুকিয়ে রেখে লাভ নেই নীলাঙ্কুর বাবু, আসল সত্যিটা কিন্তু আমি জেনে গেছি। মধ্যরাতের নীরবতাকে খান খান করে দিয়ে একটা গাম্ভীর্যপূর্ণ কণ্ঠধ্বনিতে যেন ঘরটির প্রতিটা দেওয়াল মুহূর্তের জন্য কেঁপে উঠল। আমার সামনে আপাদমস্তক একটা বিভীষিকার মতো দাঁড়িয়ে রয়েছে একটি লোক। উচ্চতায় মিনিমাম 6-7 তো হবেই। পরনে রয়েছে একটা ব্ল্যাক হুডি, যার জন্য মুখটা ভালো করে দেখাও যাচ্ছে না। লোকটার গলার ওই গাম্ভীর্যপূর্ণ ঘড়ঘড়ে স্বরের সাথে ওই দানবের মতো বিশাল শরীরটা দেখে যে কারুর বুকের ভেতরটা ধুকপুক করে উঠবে। কি হলো, সত্যিটা নিজের মুখে স্বীকার করবেন নাকি আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে? লোকটার কথা শেষ হওয়ার সাথে সাথেই দূরে কোথাও সজোরে বাজ পড়ল। নিজের দুহাত দিয়ে কান দুটো চেপে ধরলাম। আমি তো আপনাদের বারবার বলছি আমি কিচ্ছু জানি না। সাগর কোথায় আছে আমি জানি না। গোটা 1 সপ্তাহ ধরে আপনারা তো শত সহস্র বার আমাকে এই একই প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আজও তো বিকেলে পুলিশ এসেছিল আমাকে জেরা করার জন্য। এখন আবার আপনি সে এক প্রশ্ন করছেন। আর কতবার একই উত্তর দেব আমি? মানছি সমুদ্র আমার বন্ধু, ওই দিন ও আমার বাড়িতেও এসেছিল, কিন্তু আমার বাড়ি থেকে চলে যাওয়ার পর ওর সাথে কি ঘটেছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। But the doubt is going towards you, Mr. মজুমদার। ওকে ফাইন, তো আপনারা কি জানতে চাইছেন? একটা জলজ্যান্ত মানুষকে কি আমি কর্পূরের মতো অদৃশ্য করে দিয়েছি, এটাই বলতে চাইছেন আপনি? যদি বলি অদৃশ্য বা নিরুদ্দেশ নয়, আপনি নিজের হাতে সমুদ্রবাবুকে খুন করেছেন। কি আবোল তাবোল কথা বলছেন? যা বলছি একদম ঠিকই বলছি। আপনি নিজের হাতে নিজের বন্ধুকে খুন করেছেন, আর তারপরেই ওনার লাশটা লুকিয়ে ফেলেছেন সবার চোখের আড়ালে। নিজের রাগটাকে যতটা সম্ভব কন্ট্রোলে রাখার চেষ্টা করে সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে বললাম, দেখুন, প্রমাণ ছাড়া এইসব ভুলভাল অ্যালিগেশনে আমাকে ফাঁসানোর একেবারে চেষ্টা করবেন না। গোটা 1 সপ্তাহ কেটে গেল, আমার বন্ধুর কোনো হদিশ পুলিশ এখনো দিতে পারল না। আর এখন আপনি এসছেন আমাকে দোষী সাব্যস্ত করতে। কে আপনি? হ্যাঁ, কে? আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি সমুদ্রকে খুন করেছি? সমুদ্রবাবু রোজ সন্ধ্যায় আপনার বাড়ি আসতেন দাবা খেলতে, কি ঠিক তো? আসতো। এই কথা তো আমি আগেও জানিয়েছি। এর থেকে কি প্রমাণ হয় যে সমুদ্রকে আমি খুন করেছি? আমাকে আমার কাজটা করতে দিন মিস্টার মজুমদার। ইন্ট্রোগেশনের মাঝে এত কথা আমি পছন্দ করি না। আমি কটমট করে তাকাই সামনে থাকা লোকটার দিকে। ক্রমশ ওই লোকটার ওপর রাগটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই রাত 11টার সময় এই উটকো লোকটা বাড়ির মধ্যে ঢুকে এসে পুলিশের মতো জেরা করতে শুরু করেছে আমায়। প্রায় ঘন্টা 2 হয়ে গেল, কিন্তু এখনো লোকটা নিজের কোনো পরিচয় পরিষ্কার করে দেয়নি। বিরক্তিটা আরো বাড়ছে। লোকটা আবার বলে উঠল, সেই দিন রাতে সমুদ্রবাবু আপনার বাড়ি আসে এবং তারপরেই আপনি খেলার মাঝে কোনো এক মুহূর্তের সুযোগে সমুদ্রবাবুকে খুন করে বাড়ির পিছনের কুয়োতে ফেলে দেন, যাতে কেউ ওনার ডেড বডিটা খুঁজে না পায়। অ্যাম আই রাইট মিস্টার মজুমদার? কমপ্লিটলি রং। সমুদ্রকে আমি কেন খুন করব? খুন করার কোনো রিজন তো থাকবে নাকি? আপনি জোর করে নিজের ভাবনাটা আমার ওপর এইভাবে চালিয়ে দিতে পারেন না। আমি বলছি সেই দিন কি ঘটেছিল, শুনুন আপনি। হ্যাঁ, রাত 10টা নাগাদ প্রতিদিনের মতো অফিসের পর সমুদ্র আমার বাড়িতে আসে। রোজকার মতো সেদিনও এসেছিল। দিনু মানে আমার চাকর, ও আমাদের দুজনের জন্য 2 মগ কফি করে দিয়েছিল। এরপর আমরা খেলায় মনোযোগ দিই। মজুমদার প্যালেস, 17 সেপ্টেম্বর, রাত 11টা। কিরে সমুদ্র, তোর কি হয়েছে বলতো? আজ খেলায় মন নেই দেখছি। পরপর 3-3টে চালে কিস্তি মার দিলাম তোকে। না না, এই তো দান দিলাম, তুইও দে। এই কি হয়েছে সত্যি করে বলতো? তোকে এত ডিস্টার্ব দেখাচ্ছে কেন আজ? অফিসে কিছু হয়েছে নাকি, নাকি অন্য কোনো প্রবলেম? না না, কি হবে আবার। আচ্ছা, আজ তো বেশ রাত হলো, এবার উঠি, বুঝলি? এক্ষুনি বেরিয়ে যাবি? 12টাই তো বাজেনি এখনো। তোকে দেখেও কিন্তু আমার ঠিক মনে হচ্ছে না ভাই। কি ব্যাপার,
শিওরের সমান দাঁড়ায়, মন কেমন করে বসে দাবার আসরে। কথাটা বিড়বিড় করে বলে সমুদ্র। কি কি বললি রে? ভালো করে বল, কিছু বুঝতে পারলাম না ঠিক কি বললি। কই কিছু না তো, বলছি এবার চলি। হ্যাঁ চলি আমি। এই কথাটা বলেই এক প্রকার উদ্ভ্রান্তের মতো বাড়ির থেকে বেরিয়ে যায় সমুদ্র। শুধু যাওয়ার আগে একবার আমার দিকে তাকিয়ে বলে, শিওরে সমন নীলু, সাবধানে থাকিস, চলি আমি। আর এক মুহূর্তও না দাঁড়িয়ে সেখান থেকে বেরিয়ে যান সমুদ্র সেন। বর্তমান সময়। আলো আধারের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকটি আবারও বলে ওঠে, সেই সমন তো আপনি নিজেও নীলাঙ্কর বাবু, তাই আপনার বন্ধু নিজের প্রাণ বাঁচাতে সেই দিন পালাতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি ওনাকে ধরে ফেলেন এবং নৃশংসভাবে ওনাকে শেষ করে দিলেন। আবার আবার সেই একই কথা। আরে আমি তো বলছি সমুদ্র আমার বাড়ির থেকে বেরিয়ে গেছিল সেদিন রাতে। মিথ্যে বলছেন, উনি এই বাড়ি থেকে বেরিয়ে যাননি, কারণ ওনার চটি এখনো এখানেই পড়ে রয়েছে। উনি চলে গেলে নিশ্চয়ই ওনার চটি জোড়া এই বাড়িতে পড়ে থাকতো না। আপনাকে তো আগেই বললাম সমুদ্র ভীষণ অন্যমনস্ক ছিল, তাই ভুলবশত চটি ছাড়াই বেরিয়ে গেছিল। আপনি কেন আমার কথা বিশ্বাস করছেন না বলুন তো? কারণ আপনি যা বলছেন তার সবটাই বানানো মিথ্যে কথা। তাই আপনি যে বললেন না এক্ষুনি সেই দিন সমুদ্রবাবু অন্যমনস্ক ছিল, আর সেই জন্যেই উনি ওনার চটি ভুলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, এই কথাটা যদি সত্যি হয় তবে এখানে এই চটি একটা পড়ে আছে কেন বলুন তো? অপর একটি চটি কোথায়? উনি নিশ্চয়ই এক পায়ে চটি পরে বেরিয়ে যাননি। আরে বাবা, সেটাই তো স্বাভাবিক। ও নিশ্চয়ই একটা চটি পরে বেরিয়ে গেছে, তাই একটা কোনো চটি নেই এখানে। উত্তরটা বড্ড বেশি বোকা বোকা হয়ে গেল নয় কি? যদি বলি চটিটা এখনো এই বাড়িতেই আছে আর সেটা আপনারই পায়। ভুল বলছেন, এটা সমুদ্রের চটিটা নয়। পাড়ায় তো কিপটে বলে আপনার বেশ দুর্নাম রয়েছে নীলাঙ্কর বাবু। একই সাথে 3 জোড়া চটি কেনার মতো হিসেবই তো আপনি নন। আপনার 1 জোড়া চটি ছিল আর সেটাই আছে। আচ্ছা বেশ বেশ, মেনে নিলাম আপনার কথা, কিন্তু খুন করার জন্য একটা বেসিক মোটিভের তো দরকার আমার, তাই নয় কি? আর সমুদ্রকে খুন করে আমার কি লাভ? লাভ ক্ষতির হিসেবটা তো আমার থেকে আপনি জানবেন ভালো নীলাঙ্কুর বাবু। সমুদ্রবাবু আপনার জীবনের অনেক গোপন কথা জানেন, যা ফাঁস করলে আপনার সর্বনাশ হয়ে যেতে পারে, আর সেই ভয় থেকেই এই খুন। আমার গোপন কথা? আমার জীবনটা খোলা বইয়ের পাতার মতন মিস্টার হোয়াটএভার, তাই দয়া করে আমার জীবনে আপনার মন গড়া রহস্যের গল্প ঢোকানোর একদম চেষ্টা করবেন না। সেটা তো তদন্ত করলেই জানা যাবে আপনার জীবনটা খোলা বইয়ের পাতার মতন নাকি প্রাচীন কোনো গুপ্ত কুঠুরির মতন। তবে এবারে সেকেন্ড টপিকে আসা যাক। আপনি বলেছিলেন যে সেদিন দাবার আসরে আপনি আর সমুদ্রবাবু ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না, কি তাই তো? এটাও মিথ্যে কথা। সেদিন আপনারা দুজন ছাড়াও আরো একজন এই বাড়িতে ছিল। হ্যাঁ, সে নিশ্চয়ই অদৃশ্য কোনো এক মানব ছিল, যাকে আমি অন্তত চোখে দেখতে পাইনি। সেই লোকটা অদৃশ্য কিনা সেটা আপনি না দেখতে পেলেও আপনার টেবিলে থাকা ওই অ্যাশট্রে সেটি ঠিকই দেখতে পেয়েছে। ওটাতে 3 রকম ব্র্যান্ডেড সিগারেটের টুকরো পাওয়া গেছে। আপনারা দুজন 2 রকম সিগারেট খান, তাহলে 3 নম্বরটা কার বলুন তো? একটু ভেবে দেখবেন, কাজটা বড্ড বেশি কাঁচা হাতের হয়ে গেছে নীলাঙ্কুর বাবু। অবশ্য আপনি তো আর পাকা ক্রিমিনাল নন, তাই এরকম ছোট্ট ছোট্ট ভুলগুলো আপনার নজর এড়িয়ে গেছে, খেয়াল করতে পারেননি ঠিক করে। কিন্তু এই পৃথিবীতে যে কোনো অপরাধী যতই অপরাধ করুক না কেন, কোনো না কোনো প্রমাণ তারা ঠিকই ঘটনাস্থলে ফেলে রেখে যায়। আর এটাও যে সত্যি, অনেককেই তো গাঁটলাম, অনেককেই তো জেলের ভাত খাওয়ালাম। তা আমি যদি সত্যি খুনটা করে থাকি তবে আমাকে ছেড়ে রেখেছেন কেন? নিন, অ্যারেস্ট করুন, আসুন। অধৈর্য হওয়ার কোনো কারণ নেই নীলাঙ্কুর বাবু, সঠিক সময়ের অপেক্ষা করছি কেবলমাত্র। ডেড বডিটা একবার খালি খুঁজে পাই,
তারপরেই আপনার স্থান হবে ওই শ্রীঘরে। তা কোথা থেকে পাবেন শুনি? আপনি তো লুকিয়ে রেখেছেন, আপনিই বলে দিন, তাহলে আমাদের কষ্ট সহজে মিটে যায়। কাল সকালে আমরা সকলেই তো সবাই আসবে। কে আসবে? ডেড বডি? ডেড বডি আসতে যাবে কেন? তা তো আপনার বাড়ির ওই কুয়োর ভেতরেই রয়েছে। আসবে তো ডেড বডি তোলার লোকজন, আর ডেড বডিও তুলবে, সাথে আপনাকেও। কি যাতা বলছেন? আমার বাড়ির কুয়োতে আমি সমুদ্রের বডি রেখে দিয়েছি। হ্যাঁ, আপনি তো রেখে দিয়েছেন। আমি এখন যাচ্ছি, কাল সকালে রেডি হয়ে থাকবেন। সোজা থানা, তারপর সেখান থেকে কোর্ট, আর সেখান থেকে একেবারে আলিপুর জেল। মনে থাকে যেন। যাচ্ছেন যান, কিন্তু যাওয়ার আগে পরিচয়টা দিয়ে যান আপনার। ও, আমাকে চেনেন না? না, চিনবেনই বা কি করে? জীবনের প্রথম খুন বলে কথা। অবশ্য সকল অপরাধী এই মেঘনাদ বর্মান নামে কাঁপে। আপনিও কাঁপবেন কিছুদিনের মধ্যেই। তা মনে রাখবেন, মেঘনাদ বর্মা যে স্বর্গের ইন্দ্রকেও পরাজিত করার ক্ষমতা রাখে। চলি আজ, দেখা হবে খুব তাড়াতাড়ি। কথাটা শেষ করে ঘর থেকে বেরিয়ে যায় সেই আগন্তুক। আমি সোফাটায় ধপ করে বসে পড়ি। কোথা থেকে এলো ওই মেঘনাদ বলে লোকটা? সমুদ্রকে নিয়ে এত কাণ্ড ঘটছে, থানা পুলিশ হচ্ছে, কিন্তু ডিটেকটিভকে কে জানালো বিষয়টা? নিশ্চয়ই ওর ছোট ছেলে বিকাশ। যত সব! ওরাও কি ভাবছে এইসবের পেছনে আমি রয়েছি? মেঘনাদ যা সব কথা শুনিয়ে গেল, এবার এবার আমারও কেমন যেন ভয় ভয় করছে। এত বড় একটা বাড়ি, সেখানে আমি সম্পূর্ণ একা। রমেশদাও কেমন যেন বয়সের ভারে ভীতু মার্কা হয়ে গেছে। কিন্তু এখন এইসবের থেকে আমাকে কে বাঁচাবে? আমি তো আর সমুদ্রকে মারিনি, কেনই বা মারবো? আমার বন্ধু হয়। জানি বিগত কিছু বছরের মধ্যে আমাদের সম্পর্কের নানান ওঠা পড়া এসছে। তার মানে এই তো নয় যে আমি আমার বাল্য বন্ধুকে খুন করব। কিন্তু কিন্তু ওই লোকটা যা বলে গেল, সেই সবে তো অমূলক নয়। প্রথমত ওই চটিটা, সমুদ্র চটিটা ফেলে খালি পায়ে গেলই বা কোথায়? আমি একটা মিথ্যে কথা বলেছি যে সমুদ্র আমার জুতো পড়ে গেছে, কিন্তু সেটা তো যায়নি। আমাদের দুজনের পায়ের মাপ আলাদা, সমুদ্রের পা আমার পায়ের দ্বিগুণ। মেঘনাথ এটা খেয়াল করেনি, বা পরে আমাকে ফাঁসাবে বলে কিছু বলছে না। দ্বিতীয়ত ওই তৃতীয় ব্যক্তিটা, তার আসার কথাটাও তো ভুল নয়, কিন্তু এ জানলো কি করে? সমুদ্রের আসার অনেক আগেই তো সে এসছিল, ঘন ঘন সিগারেট খেয়েছে। একেবারে অচেনা লোক, খুব দামি একটা গাড়ি চেপে এসছিল, অথচ সমুদ্রের আসার ঠিক আগের মুহূর্তেই হাওয়া হয়ে গেল। তৃতীয়ত কুয়োর মধ্যে সমুদ্রের ডেড বডি, এটা কি করে সম্ভব? জায়গাটা এমনিতেই নির্জন, একটু দূরে বাউন্ডারি শেষ। তাছাড়া ওইদিকে খুব একটা কেউ যায়ও না, একেবারে ভুতুরে জায়গা। জায়গাটা এতটাই নির্জন যে রাত বিরেতে কোনো অপকর্ম হলে কেউ সহজে বুঝতেও পারবে না। মাথার মধ্যে হাজারো প্রশ্ন জট পাকিয়ে যাচ্ছে। মনের মধ্যে যেন তর্কযুদ্ধ লেগেছে। পালিয়ে যাব, নিরুদ্দেশ হয়ে যাব সবকিছু থেকে, কিন্তু যাবই বা কোথায়? আর সমুদ্র, ওর কি হলো? কোথায় গেল ছেলেটা? সবকিছুর সমাধান না হলে আমি এইভাবে পালিয়ে যাব, তাহলে তো সবাই ভেবে বসবে যে আমিই খুনি। আমি সবকিছুর মধ্যে রয়েছি এগুলোর। না 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 না, আমি কিছুতেই পালাবো না। এই রহস্যের সমাধান করতেই হবে। তার জন্য আমাকে সঠিক মানুষটার সাহায্য নিতে হবে, যে আমাকে অবিশ্বাস করবে না, আমার সব কথা শুনবে, আর আমাকে এই ষড়যন্ত্রের জাল থেকে মুক্ত করবে। আর সমুদ্রকেও খুঁজে বার করতে পারবে। আর এই কাজ একমাত্র পারবে আবাহন সেন। পরদিন সকাল 7টা।
বেহালার চৌরাস্তা থেকে বেশ খানিকটা যাওয়ার পরেই বড়িশার মোড়। সেখানে ট্যাক্সি থামিয়ে একটা নিরিবিলি গলির মধ্যে প্রবেশ করলাম। রাস্তার ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছে একটি দোতলা লাল বনেদি বাড়ি। বাড়ির বাইরে একটা সাইনবোর্ড টাঙানো, তাতে সুস্পষ্ট বাংলা হরফে লেখা আবাহন সেন, প্রাইভেট ইনভেস্টিগেটর অ্যান্ড সিকিউরিটি। বাড়িটি সবুজ কাঠের দরজায় কয়েকবার টোকা দিতেই একটা গলা ভিতর থেকে শোনা গেল। এই সাত সকালে আমার কি এসে হাজির হলেন কম নেইনি, খাটতে খাটতে হাড় মাস কালি হয়ে গেল আমার। খট শব্দ করে দরজাটা খুলে যায়। নিতাই ভ্রু কুঁচকে আমাকে উদ্দেশ্য করে বলে, আগে কারে চাই? নমস্কার, আমি নীলাঙ্কুর মজুমদার। বাড়িতে আবাহন সেন আছেন? হ্যাঁ আসেন, বড় সাহেব ওপনের ঘরেই আছেন। তা আপনার কি দরকার আগে শুনি। আপনি ওকে কাইন্ডলি একটু ডেকে দিন, বলবেন নীলু এসছে, ও বুঝে যাবে। আচ্ছা বেশ, আপনি ভিতরে বসেন, আমি সাহেবরে ডাকছি। বাড়ির ভেতরে প্রবেশ করতেই দোতলা থেকে একটা বাচ্চা ছেলের গলা ভেসে এলো। এত সকালে কে এলো গো নিতাই কাকু? কথাটা বলতে বলতে একটা বছর 18 ছেলে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে দেখলাম। বড় সাহেবের সঙ্গে দেখা করতে এসছেন গো দাদা বাবু। ও আচ্ছা, কিন্তু মামু তো এখন যোগা করছে, একটু পরে যেও। আমার না ভীষণ দরকার, বুঝলে, ওর সাথে একটু ডেকে দিলে খুব ভালো হয়। ইটস ভেরি আর্জেন্ট। আচ্ছা আচ্ছা, আমি ডাকছি, আপনি বসুন। আর নিতাই কাকু, তুমি ওনাকে একটু চা দাও ততক্ষণ। বলবে নীলু এসছে, কেমন? আচ্ছা বেশ। বিট্টু আবারও ওপরের ঘরে চলে যায়। সিঁড়ি দিয়ে উঠেই লম্বা করিডোরের ঠিক বাম দিকের একটি ঘরে প্রবেশ করে। মামু, নিচে একজন তোমার সঙ্গে দেখা করতে এসছে। সামনের মেঝেতে ধনুরাসন করছেন এক ব্যক্তি, মাঝবয়সী, বেশ ফর্সা, উজ্জ্বল মুখবর্ণ। নিয়মিত ব্যায়াম ও শরীর চর্চা করার জন্য দৈহিক গঠন ও বেশ আকর্ষণীয়। অনেকক্ষণ ধরে ব্যায়াম করার জন্য বিন্দু বিন্দু ঘাম তার সারা শরীর ও মুখে জমাট বেঁধেছে। আসন ছেড়ে আস্তে আস্তে সে বসে। বিট্টুর উদ্দেশ্যে বলে, এত সকালে আবার কে এলো? কি নীলু না কি একটা নাম বললো গো। নীলু? এত বছর পর আমার বাড়িতে? আচ্ছা চল দেখি। তোয়ালেতে হাত মুখটা যেহোক করে মুছে নিয়ে বিট্টুর সাথে সেই ব্যক্তি নিচে নেমে আসে। অবু, সিঁড়ি দিয়ে আবাহনকে নামতে দেখেই আমি ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরি। কিরে মরকট, এত বছর পর আমার কথা মনে পড়লো তাহলে? হ্যাঁ, তুই তো ঠিক আগের মতোই রয়েছিস রে, একেবারে বদলাসনি, শুধু মাথায় কিছু কাঁচা পাকা চুলের সংখ্যা বেড়েছে, এই যা। এত সহজ নয় বাবা। লেফটেন্যান্ট জেনারেল আবাহন সেন আমি, বুঝেছিস? বয়সের কাছে এত জলদি মাতামাতো করার পাত্র এই সেন নয়, বুঝলে ব্রাদার? ঠিক আগের মতোই রয়ে গেছিস, এখনো ফাজিল রয়েছিস। হ্যাঁ, নেহাত সেইবার বাড়ি ফেরার পর কাকিমা তোকে আর ওই বাহিনীতে ফিরতে দেয়নি, না হলে এখন সেই কাশ্মীরের বর্ডারে গোলাগুলি ছুটতে ব্যস্ত থাকতিস। হ্যাঁ, সেইবার যুদ্ধে হাতে আর বুকে গুলি খেলাম। 3 দিন জমে মানুষে এক যুদ্ধ চলল, বাট শেষ পর্যন্ত তো এই সেনই জিতলো, কি বল? কিন্তু বাড়ি ফেরার পর মা আর যেতেই দিল না, মাথার দিব্যি দিয়ে আটকে রাখলো এই কলকাতাতে। আর তারপর তুমি কলকাতার বুকে বসেই শুরু করলে দ্য গ্রেট সেন সিকিউরিটি অ্যান্ড ডিটেকটিভ এজেন্সি। কথাটা বলে বিট্টু হাসতে থাকে। একদম ঠিক বলেছো ভাগ্নে। এটা অশ্মির ছেলে নাকি? ইয়েস স্যার, আমার একমাত্র ভাগ্নে বিট্টু, ওরফে বিমান মুখার্জি। ওমা, সেই ছোট্ট বিট্টু এত বড় হয়ে গেছে। ভাগ্নে, তোমার নীলু মামাকে প্রণাম করে নাও চট করে। বিট্টু প্রণাম করতে এগিয়ে এলে ওকে প্রণাম করতে না দিয়ে বুকে জড়িয়ে ধরি। এই, আরে বিট্টু, তোকে আবার এইসব প্রণাম টনাম এখন করতে হবে না, বুঝলি? আরে না না,
মামু আর আপনি কি বন্ধু? বন্ধু কি রে, বল ভাই। নীলু অর্থাৎ নীলাঙ্কুর মজুমদার আমার দূর সম্পর্কের মাস্তুতো ভাই হয় রে। ও আচ্ছা, এবার বুঝলাম। হে মরকট, এবার বল তো দেখি, এত বছর পর কোন দরকারে আমাকে মনে পড়লো তোর? সবটা বলবো বলেই এসছি। আমাকে এ যাত্রায় বাঁচাও অবু, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। মানে কারা মেরে ফেলবে তোকে? পুলিশ, আমাকে ফাঁসি দিয়ে দেবে ওরা। প্লিজ কিছু একটা কর। আহা, কি হয়েছে পরিষ্কার করে বল নীলু, কিছু গোপন করিস না। আমি সমস্ত ঘটনা আবাহনকে জানালাম। আমি কি করব অবু এখন? পালাবো? তুই কি অপরাধটা করেছিস? মোটেই না, আমি কিচ্ছু জানি না এ বিষয়ে। বললাম সবটা, শুনলি তো? আমি সত্যি বলছি, সমুদ্র কোথায় আছে, কেমন আছে, আদেও আছে কিনা আমি কিচ্ছু জানি না এই বিষয়ে। তুই যখন কিছু করিসনি তাহলে ভয় পাচ্ছিস কেন? এটা একটা গভীর ষড়যন্ত্র, বিশাল বড় একটা গেম চলছে, বুঝলি? তুই যদি এখন পালিয়ে যাস তাহলে সবাই নিশ্চিত হয়ে যাবে যে সমুদ্রবাবু নিরুদ্দেশ হওয়া বা ওনার খুনের পেছনে তুই রয়েছিস। পুলিশ তো তোকে আজ নয় কাল খুঁজে পেয়েই যাবে। তারপরে হাজার কাকুতি মিনতি করলেও ওদের হাত থেকে ছাড়া পাবি না। আর অন্যের অপরাধের বোঝা তুই নিজের কাঁধে নিবি বা কেন? কিন্তু সমুদ্রকে মেরে কার কি লাভ? আর আমাকে ফাঁসিয়েই বা কার কোন উদ্দেশ্য সাধন হবে সেটাই তো বুঝতে পারছি না। ওদিকে আজ সকালেই পুলিশ আবার আসবে বাড়িতে। সমুদ্রকে মেরে ফেলা নয়, তোকে রাস্তা থেকে সরানোটাই কালপ্রিটের একমাত্র লক্ষ্য। আর আজ সকালে পুলিশ আসবে তোর বাড়িতে, এটা তোকে কে বলেছে? কাল মাঝরাতে একটা লোক বাড়িতে এসেছিল, যতটা সম্ভব পুলিশের লোক কিংবা গোয়েন্দা। পুলিশ নিজে তো তোকে কিছু বলেনি, আর কোনো সলিড প্রুফও নেই ওনাদের কাছে। তাই চাপলেস থাক, আমি দেখছি কি করা যায়। আর হ্যাঁ, বাড়িতে ঘেড়ে বসে থাক, কোথাও বেরোবি না, বুঝতে পেরেছিস? আমি আসছি, আবাহন সেন তোর বাড়ি আসছে। বাড়ি ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল। ফ্রেশ হয়ে একেবারে খেতে বসে গেছি। খাওয়া দাওয়া শেষ করে একবার বাগানের দিকে গেলাম। কিছু ভালো লাগছে না। যত সময় এগোচ্ছে বুকের মধ্যে ধরফরানিটা যেন ততই বেড়ে চলেছে। প্রতিটা মুহূর্ত যেন এক একটা দীর্ঘ বছরের মতো মনে হচ্ছে। একবার বাড়ির পেছনের দিকে যাওয়ার চেষ্টা করলাম। আগের দিন রাতে বৃষ্টি হওয়ায় জায়গাটা কাদায় মাখামাখি হয়ে রয়েছে। জংলি গাছপালা আর বুনো লতায় ভরা পুরো জায়গাটা। কোনো রকমে গিয়ে দাঁড়ালাম ওই কুয়োটার সামনে। কুয়োর মুখটা ভারী, পাথরের আস্তরণ দিয়ে ঢাকা। না, কোনো অস্বাভাবিকত্ব তো নেই। তবে ওই লোকটা কেন বলল সমুদ্রের বডি আমি এখানে এনে কুয়োতে ফেলে দিয়েছি? উফ, কি হচ্ছে আমার সাথে? মাথার মধ্যে সবটা চট পাকিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি সত্যি করে সমুদ্রকে মেরে ফেলিনি তো? নিজের অজান্তেই সিনেমায় যেমন দেখায় কাউকে হিপনোটাইজ করে তাকে দিয়ে যা খুশি তাই করাতে পারে, তেমন কিছু কেউ আমার সাথে করলো না তো? হয়তো কোনো ঘোরের মধ্যে আমি নিজের হাতে সমুদ্রকে... না 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 না, এসব কি ভাবছি আমি? এসব ভাবতে ভাবতে যখন রীতিমতো আমার পাগল হয়ে যাওয়ার জোগাড়, তখনই একটা গোলমালের শব্দে চিন্তায় ছেদ পড়ল আমার। বাড়ির সামনের দিকে এগোতেই দেখি গেটের বাইরে একজন বুড়ো লোকের সাথে দারোয়ানের জোর ঝামেলা লেগেছে। तुमको कितना बार बोलेगा कोई भिक्षा नहीं मिलेगा, भागो भागो यहाँ से। কেন বাপু এমন কুকুর বিড়ালের মতন তাড়া করছো আমাকে? তোমার কোন পাকা ধানে মই দিয়েছি শুনি? তোমার কাছে কি আমি কোনো টাকা চেয়েছি? চাইনি তো। শুধু তো বলেছি তোমার বাবুর সাথে একবার দেখা করতে যাব, পথ ছাড়ো। আমাকে ঢুকতেই দিচ্ছ না যে। এই কি হয়েছে কি? দারোয়ানজি, ওনাকে ছেড়ে দিন, ভেতরে আসতে দিন। দারোয়ান পথ ছেড়ে দেয় লোকটাকে। লোকটাও দারোয়ানকে মুখ ভেঙিয়ে বাড়ির ভেতরে ঢুকে আসে। বৃদ্ধ লোকটা লাঠি ঠুকে ঠুকে বৈঠকখানায় এসে সোফায় ধপ করে বসে পড়ে। এদিক ওদিক একবার তাকিয়ে বলে, দরজাটা দে।
আরে ভাই, কি সাংঘাতিক মেকআপ করেছিস রে! আর গলার শটটা তো পুরো পাল্টে ফেলেছিস। আগের থেকে না জানলে যে তুই এসছিস সেটা তো বুঝতেই পারতাম না। কথাটা বলতে বলতে সামনে থাকা লোকটি তার মুখের ওপর থেকে পাতলা রবারের আস্তরণটা সরিয়ে দেয়। তারপর নিজ কণ্ঠে বলে, প্রস্থেটিক মেকআপ ডিয়ার, একেবারেই ধরতে পারিসনি তো। আর গলার ভয়েসটা চেঞ্জ করলি কি করে? প্র্যাকটিস অ্যান্ড ট্রেনিং। ও বাই দ্য ওয়ে, 1 কাপ গরম লেবু চা হবে, উইথাউট সুগার। আচ্ছা চল ওপরে গিয়ে বসি, এই ঘরটা তেমন একটা নিরাপদ নয়। নো, সিঁড়ি দিয়ে উঠবো না। কেউ বা কারা তোর ওপর সর্বক্ষণ নজর রাখছে, দূর থেকে কেউ দেখে নিতে পারে। তোর কথা শুনে যা মনে হচ্ছে তোর খুব কাছের কেউ এসবের সাথে যুক্ত। কিন্তু কেন আমার উপরে সবাই নজর রাখছে সেটাই তো বুঝতে পারছি না। তোকে কিচ্ছু বুঝতে হবে না, যা যা প্রশ্ন করছি তার ঝটপট উত্তর দে দেখি। সমুদ্রবাবু তোর ঠিক কতদিনের বন্ধু, আর আলাপ কবে থেকে? আমার ছোটবেলার বন্ধু, একসাথে স্কুল কলেজ তারপর ইউনিভার্সিটি সবটাই একসাথে। তাই বিষয় সম্পত্তি সব কার নামে আছে রে? এইটা একটু গোলমালের বিষয় ভাই। কেমন গোলমেলে শুনি একটু। আসলে সমুদ্রের ছোট বোন নীরাকে বাবা ভীষণ ভালোবাসতেন, তাই ওনার খুব ইচ্ছে ছিল যে আমাদের পরিবার আর ওদের পরিবারের মধ্যে একটা সম্পর্ক গড়ে যেন ওঠে। আমি রাজি না হওয়ায় বাবার সাথে আমার সম্পর্কের তিক্ততা বৃদ্ধি পায়। বাবার অসুখের সময় নীরাই বাবার সেবা করেছিল। আমি তখন দিল্লিতে থাকতাম। বাবার মৃত্যুর আগে সমস্ত সম্পত্তি নীরাকে দান করে যান। শর্ত হচ্ছে যতদিন আমি আছি ততদিন সম্পত্তি আমার দখলে থাকবে। যদি আমি সদিচ্ছায় ছেড়ে দিই বা মারা যাই, সেক্ষেত্রে এই গোটা সম্পত্তি ওদের বংশধরদের কাছেই চলে যাবে। তাই নীরার বিয়ে হয়েছে? না। কেন? জানি না। আচ্ছা এবার বল, তৃতীয় ব্যক্তিটিকে? বছরখানেক ধরেই একটা প্রমোটার আমাকে আর সমুদ্রকে বিরক্ত করে যাচ্ছে। মানে ওই অনেক টাকা দেব, এই বাড়ি ছেড়ে দিন। কিন্তু বাবার শেষ স্মৃতি বলে আমি রাজি হইনি কোনোভাবেই। সেদিন সন্ধ্যেতে ওই লোকটা, তার সাথে আর একটা হোমরা চোমরা লোক নিয়ে এসেছিল। সেই লোকটা একের পর এক সিগারেট খাচ্ছিল। লোকটার মুখটা দেখেছিলিস? খুব ভালো করে দেখতে পাইনি। কেন? মাথায় বিশাল বড় একটা কালো টুপি ছিল, পরনেও অদ্ভুত ঢাকা পোশাক, তাই ঠিক সেভাবে মুখটা দেখতে পাইনি। চায়ের কাপে চুমুক দিয়ে আবাহন বলে, বুঝলাম। তা কাল রাতে যে লোকটা এসেছিল তোর বাড়িতে, তার মুখটাও তো দেখতে পাসনি বোধহয়, তাই তো? না, দেখতে পাইনি, অন্ধকারে দাঁড়িয়েছিল। গভীর জলের মাছকে জালে জড়ানোর উপায় পেয়েছি। কি উপায়? সময় আসলে সব জানতে পারবি। বলছিলাম কুয়োর মুখটা একবার খুলে দেখবো, যদি সত্যি। পাগল হয়েছিস? ওখানে কিছু নেই, সমুদ্র বেঁচে আছে। তবে আমার ধারণা যদি সত্যি হয় তাহলে আজ রাতে সে খুন হবে। আজকের রাতটা তোর জন্য যথেষ্ট বিপজ্জনক। আমি বলে যাচ্ছি তোকে কি কি করতে হবে। সমুদ্র ছোট বোন নীরা তোর কাছে হয়তো আসবে, এসে কান্নাকাটি করবে দাদার জন্য। ইতিমধ্যে সমুদ্র খুন হয়ে চলে আসবে যথাস্থানে। কাল সকালে সেই বেটা মেঘনাথ আর ওই পুলিশ বাহিনী এসে হাজতে নিয়ে যাবে তোকে। কিন্তু তার আগে আমাদেরকে সমুদ্রকে বাঁচাতে হবে। উই মাস্ট সেভ হিম। আর তারপরে ওই বেটা মেঘনাথের ব্যবস্থা তো আমি করছি। কত বড় গোয়েন্দা তখন আমিও দেখব। কিন্তু সমুদ্র আছেটা কোথায়? দাঁড়া, একটু ভাবতে দে। কতক্ষণ একটা অমলেট আনতে বলতো মালতীর মাকে। ওদিকে আবাহন চোখ বুজে বসে আছে। অন্ধকার নামলো বলে বাইরেটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। অপরাধ না করেও আমি বসে আছি অপরাধীদের মতো। হঠাৎ আবাহন তড়াক করে কাউচ থেকে লাফিয়ে পড়ল। আচ্ছা, সবটা গিয়ে পুলিশকে বললে কিরকম হয়? সেই সময় সুযোগ আছে বলে তোর মনে হয়? কেউ প্রমাণ ছাড়া তোর কোনো কথা বিশ্বাস করবে কি? ছাড়, বাদ দে। আচ্ছা বলছি, তুই পাঁচিল টপকাতে পারবি? আমি হাঁ করে চেয়ে রইলাম আবাহনের দিকে। বোকার মতো চেয়ে না থেকে উত্তরটা দে। পারবি কি? হ্যাঁ, না না, মানে অভ্যাস নেই তো, কিন্তু চেষ্টা করলে পারবো। বেশ, আর আমি খোঁজ করি তোর ওই মিস্টার মেঘনাথের। মেঘের আড়াল থেকে অনেক ফন্দি বিক্রি করেছে, এবার মাঠে নামার পালা। ওই মেঘনাথের চোখকে যতক্ষণ না মেঘ ভাঙা বৃষ্টি করছি, আমার নামও আবাহন সেন নয়।
একটা রহস্যময় হাসি ফুটে উঠল আবাহনের ঠোঁটের কোণে। পরের দিন ঠিক রাত 10টা। বাড়িটা ঘুটঘুটে অন্ধকারে ডুবে রয়েছে। মালতীর মা বসে রইল অন্ধকারে ভূতের মতন। দারোয়ানজিকে বললাম, শোনো, যে কোনো সময় একজন মহিলা আসবে, তুমি বলবে আমি বাড়ি নেই, আর বাড়ির কারেন্ট চলে গেছে, তাই আমি গেছি মিস্ত্রি ডাকতে। যদি বসতে চায় বলবে কাল সকালে আসতে, কেমন? আর হ্যাঁ, খুব সাবধানে থাকবে, গেটের বাইরে যাবে না। যদি কেউ এসে বলে আমার বিপদ হয়েছে, তাও কিন্তু যাবে না, 1 পাও নড়বে না, বুঝেছ? অন্ধকারের মধ্যে আমরা 3 জনে খুব সন্তর্পণে হেঁটে চলেছি। বড় বড় গাছ আর কর্দমাক্ত রাস্তা, তার মধ্যে দিয়েই আমরা 3 জনে হাঁটছি। আমাদের পোশাক এখন মিলিটারিদের মতো, পায়ে রয়েছে স্নিকার শুজ। বাগানের পিছনের বিশাল পাঁচিলটার সামনে এসে দাঁড়ালাম আমরা 3 জনে। মামু, আমাদের এই পাঁচিলটা টপকাতে হবে, তাই তো? হ্যাঁ, আগে আমি উঠছি, তারপর তোর নীলু মামাকে তুলবি, বুঝলে? আর আমি? তুই বাইরেই থাকবি, ভিতরে যা হচ্ছে সবটা মনিটরিং করবি, আর সঠিক সময় সঠিক কাজটা করে দিবি। ক্লিয়ার? বলছি, এত রিস্ক নিয়ে কি কোনো লাভ আছে আদেও? ঠিক আছে, দরকার নেই। তবে এই সবের মাঝে কাল সকালে পুলিশ আসলে তাদের সাথে সোনামুখ করে মামার বাড়ির আদর খেতে চলে যাও, তাহলে কেমন? না না, অমন বলিস না, যা পারিস কর তোরা, বাট কেয়ারফুলি। হ্যাঁ? আরে হ্যাঁ হ্যাঁ, অত চিন্তা করিস না। আমার চোখের সামনেই কয়েক মুহূর্তের মধ্যেই দেখলাম আবু টপ করে পাঁচিলের ওপর চড়ে বসলো আর ঝাঁপ দিল পাঁচিলের অপর দিকে। চলো মামু, তোমাকে হেল্প করে দিই। অনেক কষ্টে আমিও পাঁচিলের ওপরে চড়ে বসলাম আর ঠিক আবুর মতোই ঝাঁপিয়ে পড়লাম। এই বিষয়টা আবুর কাছে যতটা সহজ, আমার কাছে তা মোটেই নয়, তাই ভারী কসরত করতে হলো। এও বুঝলাম আজ বেঁচে ফিরলে জিম জয়েন করাটা কতটা আবশ্যক। আমরা দুজনে হায়েনার মতো ধীর গতিতে শিকারের দিকে এগিয়ে চলেছি। ভাঙা মোটর গাড়ির টুকরো, যন্ত্রপাতির ভাঙা অংশ, কি নেই সেখানে। রাস্তায় কিছুটা এগোতে আবার চোখে পড়ল রাজ্যের মদের বোতল। এগোতে এগোতে হঠাৎ আবাহন স্থির হয়ে গেল ভাঙা একটা ট্রাকের আড়ালে। আমরা গুটিসুটি মেরে বসলাম। একটু অস্পষ্টভাবে কার গলার স্বর ভেসে আসছে সামনের গোডাউনটার কাছ থেকে। দেখলাম আবাহন পকেট থেকে রিভলভারটা বার করে নিল হাতে, আর আমার কানে কানে বলল, ক্রাউচ। গোডাউনের পেছনের দিকটা ফাঁকা। একটা গ্রিলের জানলা রয়েছে, যার পাল্লা নেই, ফলে ভিতরের সবকিছুই সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। ভিতরের কয়েকটা বাল্বের আলো জ্বলছে, যা কম্পমান। ক্যাম্প খাটের ওপর চাদর চাপা দিয়ে কে একজন শুয়ে রয়েছে, মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না। মেঝেতে সন্ডা মার্কা 2 লোক বসে হিন্দিতে কি সব বলে যাচ্ছে। कब खत्म करेंगे इसको? बॉस का हुक्म आने तक वेट करना पड़ेगा। এই এরা কি সব বলছে? কাকে শেষ করার কথা বলছে? সমুদ্রকে। তাহলে অ্যাকশন শুরু করা যাক। নট নাও, ওয়েট এন্ড ওয়াচ। অনেকক্ষণ পর প্রায় মাঝরাতে মেন গেট দিয়ে একটা বিশাল গাড়ি ঢুকলো। হেডলাইট, ব্যাকলাইট, ইন্ডিকেটর সব নেভানো। এক বিশাল গাড়ি দানবের মতো এগিয়ে আসছে, ইঞ্জিনের চাপা গড়গড় আওয়াজ করতে করতে। গাড়িটা থামলো। গাড়ি থেকে 4 জন লোক নেমে এলো গোডাউনের সামনে। দরজাটা খুলে তারা ভেতরে প্রবেশ করে। অর্থাৎ এখন শত্রুপক্ষ 6 জন, আর আমরা এদিকে মাত্র 2 জন। শিয়রে সমনাজ,
মনে মনে একবার ইষ্ট নাম জপ করে নিলাম। আবাহন ঘড়িটা একবার দেখে নিল, তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, তুই ওই জানলার দিকে থাক, একদম ঘাবড়াবি না। আর এই যন্ত্রটা নিজের কাছে রাখ, যখনই বিপদ বুঝবি এর চেনটা টেনে দিবি, কেমন? দেখলাম একটা ছোট্ট মেটালের যন্ত্র, যেটির পেছনের দিকে একটা চাবির মতো কিছু একটা লাগানো। বিপদ বুঝলেই এটাকে টেনে দিতে হবে, আর তারপরেই একটা তীক্ষ্ণ যান্ত্রিক শব্দ নির্গত হবে, যার সাউন্ড এফেক্ট প্রায় 100 ডেসিবেলের অধিক। এটা টানার সাথে সাথে আমাদের বাইরে যে লোকজনেরা আছে তারা গোডাউনের মধ্যে হামলা করবে। এটা তাদের জন্য সিগন্যালের কাজ করবে। একটা খাটিয়ার মধ্যে শুয়ে থাকা লোকটার চাদরটা সরাতেই আমি চমকে উঠলাম। এই যে নীরা, সমুদ্রের বোন। আমি ভেবেছিলাম চাদরটা সরালে হয়তো সমুদ্রকে দেখতে পাবো, কিন্তু এটা যে নীরা। গুন্ডাগুলোর মধ্যে দুজন এসে একটা ইঞ্জেকশন ফুটিয়ে দিল নীরার শরীরে। অজ্ঞান হয়ে পড়ে থাকা নীরা কেমন জন্মনে হয়ে উঠল। অন্ধকারের মধ্যে থেকে একজন লোক এগিয়ে এলো ওর দিকে। দলিলের মতো একটা কাগজ এগিয়ে দিয়ে সে বলল, ভালোই ভালোই সাইনটা করে দাও, তা না হলে ওই যে তোমার দাদা, ওকে শেষ করতে কিন্তু দুবারও ভাববো না। গলার স্বরটা খুব পরিচিত, কিন্তু বুঝতে পারছি না এটা কার কণ্ঠস্বর। এবারে সমুদ্রকে দেখতে পেলাম, সেও একটা স্ট্রেচারে পড়ে রয়েছে অর্ধমৃত অবস্থায়। এদিকে আবুকেও দেখতে পাচ্ছি না। ওদিকে অন্ধকারের মধ্যে থেকে লোকটা এগিয়ে এলো নীরার একদম সামনে। অঙ্কুর, আমার ভাই, ও কবে ফিরল বিদেশ থেকে? না 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 না, আমি কিছুতেই এই সাইন করব না। আমাকে মেরে ফেললেও আমাকে দিয়ে তোমরা সই করাতে পারবে না। মারবো কেন? মারবো না তো, সারা জীবনের জন্য পঙ্গু করে ফেলে রেখে দেব। আর তোমার ওই দাদা, তার ছাল ছাড়িয়ে একটু একটু করে কেটে তাতে নুন আর গুঁড়ো লঙ্কা ঘষে দেব। যন্ত্রণায় এমনিতেই মরে যাবে তোমার চোখের সামনে। আর তোমার পেয়ারের নীলুদা, মানে আমার বড়দা নীলাঙ্কুর মজুমদার, তাকে পাঠাবো জেলে। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তার গলাতে পড়বে ফাঁসির দড়ি। দুজন গুন্ডা মিলে সমুদ্রকে টানতে টানতে একটা পিলারের সাথে বেঁধে ফেলল। একটুও মায়া দয়া নেই এদের কারোর। আর এদের সাথেই কিনা অঙ্কুর হাত মিলিয়েছে। ছি! ওদিকের খবর কি? একটা চেনা গলার আওয়াজ পেলাম। বাড়ি অন্ধকার, মালটা মেকানিক রাখতে গেছে। বাড়ির দারোয়ান তো সেটাই বললো। পালাইনি তো? আমার দাদা ভীষণ ভীতু, সে তো আমি আগেই ভেবেছিলাম। না, আর দুর্বল করে ভয় দেখিয়ে ওর মাথাটা খারাপ করে দেব, কিন্তু না, সেটা হলো না। তাই এত ঝুঁকি পোহাতে হচ্ছে। আমিও তো বাড়িতে গিয়ে যথেষ্ট ভয় দেখিয়ে এলাম, কিন্তু কোনো লাভই তো হলো না। ওহো, তার মানে এটাই সেই মেঘনাদ। লোকটাকে এবারে দেখলাম অন্ধকার ছেড়ে আলোতে এসে দাঁড়াতে। এ কি, সেই শয়তান প্রমোটারের সাথে আসা লোকটার মতোই লাগছে। তার মানে মেঘনাদই হচ্ছে রণজিৎ সিনহা। রণজিৎ সিনহা বিল্ডার্সের মালিক। নাও নীরা, সইটা করে ফেলো, আর ভালো লাগছে না অশান্তি। জোর করে নীরার হাতে কলমটা ধরিয়ে দিলে সেটাকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয় সে। অঙ্কুর রেগে নীলার গালে সপাটে একটা চড় মারে। মেঝেতে পড়ে যায় সে। আর সেই মুহূর্তেই আমি চেনটা টেনে দিই, আর অন্য দিক দিয়ে আবুও তার দলবল নিয়ে হুড়মুড় করে ঢুকে আসে। আবাহনের সেই মিলিটারি গলা শোনা গেল, যে যেখানে আছো সেখানেই থাকো। নড়ার চেষ্টা করলে কিন্তু মাথার ঘিলু বের করে দেবো। বুলেটের একটা গুলিও মিস যাবে না। চারদিক থেকে তোমাদেরকে ঘিরে ফেলা হয়েছে। আবাহন ওয়াকি টকিতে বলছে, ইন্সপেক্টর সান্যাল, মুভ ইন, ফ্রন্ট গেট এট দ্য ব্যাক সাইড। সাথে সাথেই কয়েকশো পুলিশ মিলে পুরো জায়গাটা ঘিরে নেয়। পুলিশের গাড়ির হেডলাইটের আলো উচ্ছ্বসিত হয়ে উঠেছে। এই ভুতুড়ে পরিবেশে একটা নয়, দুটো নয়,
পুরো পুলিশ ফোর্স নেমে এসেছে। এইসবের পেছনে অঙ্কুর তুই ছিলি? তুই এই শয়তান রণজিৎ সিনহার সাথে হাত মিলিয়েছিস এই বাড়িটা নেওয়ার তালে? যা করেছি বেশ করেছি। আমার বাড়ি আমি কাকে দেব সেটা কি তুই আর তোর প্রেমিকা মিলে ঠিক করবি? মুখ সামলে কথা বল অঙ্কুর। এই বাড়িটা তোর একার নয়। ওই বাড়িটা বাবা নীরাকে দান করে গেছে আর দেখাশোনার ভার দিয়ে গেছেন আমার ওপরে। তাই ওই বাড়ির ওপর তোর কোনো রকমের অধিকার নেই। আমার বাড়ির আবদার, অধিকার নেই? আমাকে অধিকার থেকে তোরা প্রত্যেকে বঞ্চিত করেছিস। তোরা দুজনে মিলে ষড়যন্ত্র করে সমস্ত সম্পত্তি নিজেদের নামে করিয়েছিস। বুঝি না মনে করেছিস? তুমি কতটা কি বোঝো না বোঝো সেটা না হয় এবার কোর্টে গিয়ে জজ সাহেবকে বোঝাবে। আর এই যে মিস্টার মেঘনাথ ওরফে রণজিৎ সিনহা, মেঘের আড়াল থেকে অনেক গেম খেলেছেন। দুর্গাপুরে আপনি যে ড্রাগ পাচার করতে গিয়ে ধরা পড়েছিলেন সেই কেস থেকে তো কোনো প্রকারে মুক্তি পেয়েছেন। এখন আবার বেআইনিভাবে লোকের সম্পত্তি নিজের আয়ত্তে করার চেষ্টা, কিডন্যাপিং এবং খুনের চেষ্টা, এই সব অপরাধের জন্য তো এবার আপনার যাবজ্জীবন বা ফাঁসি হবেই হবে। বড্ড মেঘনাথ সাজার শখ, তাই না? আমি কিছু জানি না। ওই অঙ্কুর বাবু আমাকে এই প্ল্যানিংটা করতে বলেছিল। আমি সত্যিই কিছু জানি না। খুব তো আমার বাড়ি গিয়ে গোয়েন্দাগিরি দেখিয়ে এসেছিলেন। কতজনকে নাকি জেলের ভাত খাইয়েছেন। এখন আপনি নিজেই জেলে যেতে ভয় পাচ্ছেন। ইস, মেঘনাথের চোখ থেকে এবার মেঘ ভাঙা বৃষ্টি ঝরবে কান্নার আকারে। কি মজা! ইন্সপেক্টর, এক্ষুনি এই দুটোকে নিয়ে যান এখান থেকে। আর বিট্টু, অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয়েছে তো? হ্যাঁ মামু, ওরা এসে গেছে। এই ভিতরে আসুন। নীরা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, আমার বুকে মাথা দিয়ে কাঁদছে। আমারও ভীষণ কান্না পাচ্ছে। অকারণে নীরাকে আমি এতদিন বড্ড কষ্ট দিয়েছি। সত্যি একটা অমানুষ বটে আমি। নীরা এই কদিনে কতটা রোগা হয়ে গেছে। ইন্সপেক্টর সান্যাল আবাহনকে বলছে, গ্রেট জব মিস্টার সেন। প্রত্যেকবারে অপরাধীদের আমাদের হাতে তুলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি জানলেন কিভাবে যে এই গ্যাংটা এখানেই আছে? বিগত কয়েকদিন ধরে এই শহর কলকাতার নানান বনেদি বাড়িগুলোকে এক প্রকার জোর করে দখল করেছিল সিনহা গ্রুপ অফ কোম্পানি নামক একটি দল। অনেক খোঁজ খবর করে তারপর এই কোম্পানির মাথার নামটা জানতে পারি, ওই যে মিস্টার রণজিৎ সিনহা। তারপরে আমার কিছু লোকজনকে ওনার পিছনে লাগিয়ে দিই, ব্যাস। তারপরে যা হওয়ার সবটা তো দেখতেই পাচ্ছেন। এই পুরনো গোডাউনটা হচ্ছে ওদের সমস্ত অপকর্মের প্রধান জায়গা। সেদিন রাতে সমুদ্রবাবু ওই বাড়ি থেকে বেরোনোর পর রাস্তা থেকেই ওনাকে কিডন্যাপ করা হয়, আর সব দোষ চাপানোর চেষ্টা করা হয় নীলাঙ্কুরের কাঁধে। তবে আমার সন্দেহ ছিল যে নীলাঙ্কুরের খুব কাছের কেউ এসবের সাথে যুক্ত থাকতে পারে, তবে সেটা কে হতে পারে বুঝতে পারছিলাম না। আজ এখানে এসে সত্যের সম্মুখীন হলাম। আসলে আমাদের পিঠে ছুরিটা তো সবসময় আমাদের আপনজনেরাই মারে, এখানেও তাই হয়েছে। যাই হোক, আইনের চোখ বাঁধা না থাকলে এই সকল দুষ্কৃতী অপরাধীদের আপনারা নিজেরাই দেখতে পেতেন। সঠিকভাবে তদন্ত করলে তাহলে আমাকে আর এত কষ্ট করে ওদেরকে ধরিয়ে দিতে হতো না। তাচ্ছিল্যের হাসি দিয়ে কথাটা বলে আবাহন। আগে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে সমুদ্রকে, পেছনে আমি, আবাহন আর নীরা। চলে যাওয়ার আগে আবাহন বলে, ওরে গাধা, বাড়ি ফিরে এবার বিয়েটা সেরে ফেল, বউঠানকে আর কষ্ট দিস না। আর হ্যাঁ, আমাদের ফুল পার্টিকে কিন্তু নিমন্ত্রণ করা চাই, বরযাত্রী থেকে বৌভাত পুরোটা। সপ্তাহখানেক কেটে গেছে, বাড়ি জুড়ে উৎসবের আমেজ। আজ আমার আর নীরার শুভ বিবাহ। সকলেই এসেছে, আবাহন, বিট্টু, নিতাইদা, ইন্সপেক্টর সান্যাল, সকলে। সম্প্রদানের সময় আমার হাতে নীরার হাতটা তুলে দিয়ে সমুদ্র বলল, এই দানেও কিন্তু আমি জিতলাম, বলেছিলাম না? আমার বোনের সাথেই জোট জোট বাঁধা, আর এটাই হলো আমার আসল চেকমেট। সকলে হো হো করে হেসে ওঠে সমুদ্রের কথায়।